কি হলো? ঠিক আছে, চুপ কর। দেখ, 8 নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেটা কি করতে হবে, ডিটো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, মানে চ্যাপ্টারটা বেশিরভাগ জিনিসই মুখস্থ করার মতো, সেটা বললাম। বোঝারও আছে কিছু কিছু, আমি বলে দিচ্ছি সেটা। পর্যায় সারণী মানে কি বলতো? পর্যায়, দাঁড়া এক সেকেন্ড। 8 নাম্বার চ্যাপ্টার, পর্যায় সারণী। পর্যায় সারণী কি? ওটা ইংলিশ নাম। পর্যায় সারণী হচ্ছে একটা বক্স, ঠিক আছে? এই লম্বা লম্বা যেই ভাগগুলো থাকে, মানে যেটাকে ইংলিশে কলাম বলে, সেটাকে বাংলায় কি বলছে? সারণী। ঠিক আছে, এগুলোকে কি বলছে? সারণী। আর তোর পর্যায় মানে কি? এই ভাগগুলো যে আছে, এই ভাগগুলোকে কি বলছে? পর্যায়। বোঝা গেল? তো পর্যায় সারণীতে এক একটা বিভিন্ন ধরনের পর্যায় সারণী হয়। তো সারণীর সংখ্যা এক এক জায়গায় এক এক রকম থাকে, কিন্তু পর্যায়ের সংখ্যা বেশিরভাগ জায়গাতেই কি থাকে? 7 থাকে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা থাকে। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখ, মৌল যৌগ কি সেটা তো জানিস সবাই, তাই না? মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থ মানে একই রকম পদার্থ। যেমন তোর লিখলাম O2, অক্সিজেন। এটা কি অক্সিজেনের অণু? এটা কয় ধরনের পরমাণু আছে? একই ধরনের, দুটাও আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? একটা মৌল, তাই না? আমি লিখলাম H2O, এটা কি একটা জলের অণু? এটা কয় ধরনের পরমাণু আছে? 2 ধরনের, তাই না? একটা অক্সিজেন আছে আর দুটা হাইড্রোজেন আছে, এই 2 ধরনের। তাহলে হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, কিন্তু এই গোটা জিনিসটা কি? একটা যৌগ। তো যাই হোক, এরকম যে মৌলিক পদার্থ, প্রাকৃতিকভাবে যেসব মৌলিক পদার্থ পাওয়া যায়, কটা আছে প্রকৃতিতে? 92টা। আর মানুষও ল্যাবের মধ্যে চেষ্টা করে কয়েকটা বানিয়েছে মৌলিক পদার্থ। ঠিক আছে, তো সব মিলে কতগুলো হয়ে গেছে? 118টা। এবার এই সব মৌলগুলোকে তোর যখন মানে এদেরকে কি করছে? তাদের যে মৌলগুলোর ভর আছে, ভর বাড়ছে। যেমন হাইড্রোজেনের পরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এদের কি হচ্ছে? এদের এক একটা করে যখন যাবি, এগুলো ভারী হচ্ছে। ঠিক আছে, আরও অনেক পরিবর্তন হচ্ছে। প্রথমে বিজ্ঞানীরা কি দেখলো? প্রথমে মেপে দেখলো যে হ্যাঁ, এরা ভারী হচ্ছে একজনের থেকে আরেকজন। তো এদেরকে কোনোভাবে আমি সাজাই। ঠিক আছে, তো এই ভারী মৌলগুলোকে মানে ক্রমশ যে ভারী হয়ে যাচ্ছে, এদেরকে তোর ওই ভরের কোনো একটা ভাবে সাজিয়ে কি দেখছে বিজ্ঞানীরা? যে তাদের যে ধর্মগুলো আছে, মানে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ঠিক আছে, এগুলো কি হচ্ছে? এগুলো পিরিয়ডিক্যালি রিপিট হচ্ছে। মানে কয়েকটা ভরের পর দেখা যাচ্ছে কি হচ্ছে? যে একই ধর্ম ফিরে ফিরে আসছে। তো এইভাবে মৌলগুলোকে আমাদের সাজাচ্ছে। ঠিক আছে, এই একই ধর্ম যখন যখন রিপিট হচ্ছে, সেই অনুযায়ী মৌলগুলোকে সাজাচ্ছে। তো কিভাবে কিভাবে ধর্ম রিপিট হচ্ছে, কিভাবে কিভাবে সাজালে আমাদের ধর্মগুলো আর কি রিপিট হচ্ছে, সেগুলোই আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো এখানে কয়েকজন বিজ্ঞানী আছে, ডোবেরনিয়ার, তারপর নিউল্যান্ড, স্লোথার, মেয়ার, মেন্ডেলিভ, তারপরে বোর। এইসব বিজ্ঞানীদের প্রচেষ্টায় এখনের যে পর্যায় সারণী, যেটা পর্যায় সারণী মানে কি? ওই যে বললাম ছকটা, ওই ছকটার মধ্যে কি এক একটা মৌলকে রাখা হয়। ঠিক আছে, ছকটা যে বললাম, পর্যায় এরকম এরকম করে পর্যায়, এরকম এরকম করে সারণী, এদের মধ্যে প্রত্যেকটা বক্সে এক একটা করে কি রাখা হয়? মৌলকে রাখা হয়।
যেখানে দেখব যে মৌলগুলোর মধ্যে এদিক থেকে এদিকে গেলে বা এদিক থেকে এদিকে গেলে একই রকম ধর্ম প্রদর্শন করে। তো এই সাজানোটারই বিভিন্ন যে নিয়ম, কেন সাজাচ্ছি, কিভাবে সাজাচ্ছি, সেটাই এই চ্যাপ্টারে পড়তে হবে। আচ্ছা দেখ, প্রথমে কি বলছে, ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্র। ঠিক আছে, এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে, কোনটা পরীক্ষায় চলে আসবে কেউ জানে না। ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্র 1817 খ্রিস্টাব্দে দিয়েছিল। তো উনি কি দেখেছে যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে। রাসায়নিক ধর্ম মানে কি, ওই বিক্রিয়া টিক্রিয়া করে একই রকম জিনিস উৎপন্ন করে। ঠিক আছে, তো রাসায়নিক ধর্ম একই রকম, এরকম তিনটা মৌলকে যদি ভরের ক্রম অনুযায়ী সাজায়, মানে কম কম ভর, বেশি ভর, তারপরে আরেকটু বেশি ভর, তাহলে দেখা যায় মাঝখানের যে জিনিসটা আছে সেটার ভর ফার্স্টেরটা আর লাস্টেরটার গড় ভর হয়। ঠিক আছে, ধর এটার ভর 2, এটার ভর ধর তোর 4। ঠিক আছে, তাহলে মাঝেরটা হবে কত, 2 গড়, এদের গড়, গড় মানে কত, 6/2 মানে 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর উদাহরণগুলো পড়তে হবে, উদাহরণগুলো একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি কি দেখ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা একটা উদাহরণ। এটা হচ্ছে ত্রয়ী সূত্রের উদাহরণ। যেমন লিথিয়ামের ভর কত, 7, পটাশিয়ামের কত, 39, তো এদের গড় কর কত হচ্ছে, 23, এদের গড় করলে 23 হচ্ছে। 39 + 7 মানে 46 ভাগ 2 মানে 23 হচ্ছে সোডিয়ামের ভর। তাহলে কি হয়ে যাচ্ছে, ত্রয়ী সূত্রের একটা উদাহরণ বল, লিথিয়াম, সোডিয়াম, নাইট্রোজেন নয় সোডিয়াম, এনে মানে সোডিয়াম, আর পটাশিয়াম। একই রকম ভাবে কি হচ্ছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই দুটা উদাহরণ কি করতে হবে, একদম মুখস্থ করতে হবে। বোঝা গেল? ভরগুলো মুখস্থ থাক আর না থাক, ভরগুলো মুখস্থ থাক আর না থাক, উদাহরণগুলো কিন্তু একদম মুখস্থ রাখতেই হবে। বোঝা গেছে, তাই তো? আচ্ছা, তবে কি দেখা যাচ্ছে, কয়েকটা মৌল পর্যন্তই, মানে খুবই সামান্য সংখ্যক জায়গায় এই জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে, বেশিরভাগ মৌলের ক্ষেত্রে এটা হচ্ছে না, সেই জন্য এটা বেশি দিন আর টেকেনি। ঠিক আছে, তারপর কি, নিউল্যান্ডসের অষ্টক সূত্র। ঠিক আছে, 1866 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ডস মৌলগুলোকে কি করে, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজায়। ঠিক আছে, মানে এখানে অল্প ভর, এখানে বেশি ভর, এখানে আর একটু বেশি ভর, এরকম করে সাজাচ্ছে। সাজিয়েটা যে কি দেখতে পাচ্ছে যে একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে তার 8 নম্বরে যে মৌলটা আবার রিপিট হচ্ছে, তার সঙ্গে তার ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম একই রকম করে ফিরে ফিরে আসছে। ঠিক আছে, ধর একটা মৌল এ, বি, সি, ডি, ই, এফ, জি, 7টা হলো না, 7টা। এবার 8 নম্বরে কি হবে, এইচ। তো এইচ আর এটা কি হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওরকমভাবেই এইচ এর পর আই, বি আর আইটা একই রকম হয়ে যাচ্ছে, সি আর জেটা একই রকম হয়ে যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে যে 8 নম্বর যে মৌলটা, ঠিক আছে, আমি যদি ক্রমবর্ধমান পারমাণবিক, মানে এদের ভর এক একজনের থেকে এক একজনের বেশি এরকম ধরলাম, ঠিক আছে, এর থেকে বি বেশি, বি এর থেকে সি বেশি, তো এরকম করে সাজালে দেখা যাচ্ছে যে 8 নম্বরে কি হচ্ছে, একই রকম ধর্ম প্রদর্শন করছে। তাহলে এর নিচে আমি এইচ লিখে দিলাম, ধর মানে এখান থেকে নিচের থেকে শুরু করলাম, আই, জে, কে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে যে ওপর নিচে, যে ওপর যারা এরকম করে যদি আমি যাই ওপর থেকে নিচে, তাহলে তাদের ধর্মগুলো একই রকম টাইপের থাকছে, তাই না? তো ওটাই এখানে কি করেছে দেখ, আমি যেমন এবিসিডি দিয়ে লিখলাম, এখানে রিয়েল উদাহরণ দিয়ে লিখেছে। রিয়েল উদাহরণগুলো তোদেরকে এখান থেকে মুখস্থ করতে হবে। দেখ, প্রথম উদাহরণটা এখানেও যা পড়েছিলি এখানেও তাই হবে। ঠিক আছে, তো এদেরকেও যখন ক্রমবর্ধমান এই 1 2 3 4 এরকম করে সাজালো, ঠিক আছে, সাজিয়ে টাজিয়ে কি হচ্ছে, 8 নম্বরে কি আসছে, লিথিয়ামের পর সোডিয়াম আসছে। তো সোডিয়ামের সাথে লিথিয়ামের কি হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে ধর্ম। এরকম করে সোডিয়াম থেকে আবার গেল গিয়ে টিয়ে পটাশিয়াম আসলো 8 নম্বরে।
তাহলে অষ্টক সূত্র দিয়েও এদের কি হয়ে যাচ্ছে, একই রকম ধর্ম হয়ে যাচ্ছে। আবার ত্রয়ী সূত্র দিয়েও দেখ 7 আর 39-এর গড় 23 হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে একটা সুবিধা হয়ে গেল, তোদের একই উদাহরণ কম মুখস্থ করতে হবে তাহলে একটু, তাই না? তো এই উদাহরণটা মুখস্থ করবি, তারপরে এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম করবি, তারপরে এগুলো যদি পারিস সেগুলোও করবি, যে বোরনের পর অ্যালুমিনিয়াম, কার্বনের পর সিলিকন, ঠিক আছে, নাইট্রোজেনের পর ফসফরাস, অক্সিজেন, সালফার, ক্লোরিন। আচ্ছা, এবার কি 96 পেজ, তো এটা কি পেজ হলো? এবার মেন্ডেলিভ আছে না? হ্যাঁ। দেখ, মেন্ডেলিভের পর্যায় সারণী, আমরা যতগুলো বিজ্ঞানীর নাম পড়বো এই চ্যাপ্টারে, মেন্ডেলিভের নামটা সবচেয়ে বেশি আর কি আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? মেন্ডেলিভের কাজ এখানে সবচেয়ে বেশি বলতে পারছে। আরেকজন আছে লোথার মেয়ার, এরা দুজন একই সময়ে একই ধরনের সূত্র দেয়, তবু এই মেন্ডেলিভেরটাই আমরা বেশি পড়ি, কারণ এটা মানে কিছুটা সময় আগে দিয়েছিল, ঠিক আছে? মানে যাই হোক, ইনি রুশ বিজ্ঞানী, ঠিক আছে? তো ইনি কি করেছে দেখ, ওখানে বলেছিল 8, মানে ক্রমবর্ধমান, এর আগের যেটা ছিল নিউল্যান্ডসের অষ্টক সূত্র, সেখানে কি ছিল, বলছিল 8 নাম্বারে রিপিট করছে। তো ইনি জাস্ট 8 নাম্বার না বলে বলেছে যে 8 নাম্বারটা সবসময় ফলো হয় না, কিছু সংখ্যক, কোথাও কোথাও 8ও ফলো হতে পারে, কোথাও কোথাও বেশি কমও হতে পারে সংখ্যাটা, ঠিক আছে? দেখ কি বলেছে, মৌলগুলির ধর্ম এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে পরিবর্তন হয়, কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। কখন ঘটে? যখন তাদেরকে আমরা পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজাই, মানে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজাচ্ছি, আগেরটার মতোই একদম এ বি সি ডি। তাহলে কি হচ্ছে, একটার থেকে আরেকটায় যখন যাচ্ছি এ বি সি ডি, আমাদের ধর্ম কিন্তু চেঞ্জ হচ্ছে, এর থেকে বি আলাদা, বি এর থেকে সি আলাদা, সি এর থেকে ডি আলাদা, আগেরটার মতোই সেম, কিন্তু নির্দিষ্ট সংখ্যকের পর, যেমন এখানে গিয়ে কি হচ্ছিল, এইচটা এর সঙ্গে এইচটা মিলে যাচ্ছিল, তাই না, 8 নাম্বারের। তো এখানেও সেম কথা বলছে, এখানে জাস্ট 8 সংখ্যাটাকে বলেনি, ঠিক আছে? তাহলে ক্রমবর্ধমান যখন আমি পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছি, তখন কি হচ্ছে বল, একটা মৌল থেকে আরেকটা মৌলতে গেলে আমাদের ধর্ম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, নিয়মিতভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে, যেটা ওখানে 8 বলেছিল, এখানে বলেছে নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের যে ধর্ম আছে সেই ধর্মগুলোর কি পুনরাবৃত্তি ঘটছে, ঠিক আছে? এই পুনরাবৃত্তি ঘটার ঘটনাটাকেই কি বলা হয়, পর্যায়বৃত্তি বলা হয়, ঠিক আছে, পর্যায়বৃত্তি বলা হয়। আর এই বিষয়ে মেন্ডেলিভ যে সূত্র প্রকাশ করেন তাকে কি বলা হয়, মেন্ডেলিভের পর্যায় সূত্র, ঠিক আছে? এবার মেন্ডেলিভের পর্যায় সূত্র, এটা তোকে পরীক্ষায় দিতেই পারে এরকম করে, ঠিক আছে, যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো, খুব সহজেই পেরে যাবি। মানে এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আগে যেটা বললাম ওটাই শর্ট করে বলেছে এক লাইনে, কি বিভিন্ন মৌলের যে ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কি হয়, রিপিট হয়, তাই না, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আচ্ছা, এবার কি বলেছে, মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস আর লোথার মেয়ারের অবদান। ওই যে বললাম একই সময় আরেকজন বিজ্ঞানীও দিয়েছিল একই রকম সূত্র, তাই না, তার নাম লোথার মেয়ার। তাহলে তিনি কি করেছিল, পারমাণবিক আয়তন বনাম পারমাণবিক ভরের লেখচিত্রটি অঙ্কন করেন। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোকে পরীক্ষায় দিতেই পারে এমসিকিউয়ে, যে পারমাণবিক ভর বনাম পারমাণবিক আয়তন, এটা কোন বিজ্ঞানী দিয়েছিল, কোন বিজ্ঞানী এই পরীক্ষাটা করেছিল, তুই কি বলবি, লোথার মেয়ার। আচ্ছা, তো এই বিভিন্ন রাসায়নিক ধর্ম যেমন পরিমাণ করেছিল, রাসায়নিক ভৌত ধর্ম, ইনি কি করেছিলেন, ইনি একটা ভৌত ধর্ম দেখেছিলেন, সেটা হচ্ছে কি ওই পারমাণবিক আয়তনটা, ঠিক আছে? তো পারমাণবিক আয়তন দেখে তিনি কি বললো, দেখ, যে সেটা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় আর কি।
এবার কি মৌলসমূহের অন্যান্য ধর্মাবলী পর্যালোচনা করেও তিনি একই সিদ্ধান্তে আসেন। ঠিক আছে, আর মেন্ডেলিভের মতোই একটা সূত্র তিনি দেন, সামান্য আগে প্রকাশিত হওয়ার জন্য তার নামটা মানে মেন্ডেলিভের নামটাই বেশি প্রচলিত হয়। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সারণীটা এবার আমরা একটু ডিটেইলে পড়ব। ঠিক আছে, এখান থেকেই মেইন তোদের মুখস্থ করার জিনিস শুরু হচ্ছে। বোঝা গেল? দেখ, পর্যায় সারণী। পর্যায় সূত্রের ভিত্তিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে পরপর সজ্জিত করে কয়েকটি অনুভূমিক সারি এবং উলম্ব স্তম্ভ বিশিষ্ট যে শ্রেণীবদ্ধ তালিকা পাওয়া যায় তাকেই পর্যায় সারণী বলা হয়। খুব সোজা, তাই না? মানে কি বলছিস? কি ব্যাপার? না, পর্যায় সূত্রের ভিত্তিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে পরপর কি করছে? সাজাচ্ছে। মানে এতক্ষণ ধরে তো আমরা তাই পড়লাম, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী কি করছে? মৌলসমূহকে পরপর করে সাজাচ্ছে। সাজিয়ে কি হচ্ছে? কয়েকটা এরকম পর্যায় হচ্ছে, অর্থাৎ অনুভূমিক সারি যেটা, সেটাকেই তো পর্যায় বলছি, তাই না? অনুভূমিক সারি ও উলম্ব স্তম্ভ, মানে যেটাকে সারণী বলছি আমরা। ঠিক আছে, তো এরকম করে যে একটা টেবিলের মতো পাওয়া যায়, শ্রেণীবদ্ধ ছক, যেটা তালিকা যেটাকে বলছে, সেটাই কি পর্যায় সারণী, তাই না? এবার কি বলছে? মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রকাশকালে কয়টি মৌল আবিষ্কৃত হয়েছিল? 63টি। এটাও এমসিকিউ দিয়ে দিতে পারে। মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রকাশকালে কটা ছিল? 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। তাছাড়া ওই সময়ে নিষ্ক্রিয় গ্যাসগুলোর অস্তিত্বও জানা ছিল না। বোঝা গেল? নিষ্ক্রিয় গ্যাস মানে কি? কালকে বলেছিলাম, তাই না? যেগুলো সহজে হচ্ছে করে না, বিক্রিয়া টিক্রিয়া করে না, তাই না? তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তো তাদের অস্তিত্বও জানা ছিল না। তাই মেন্ডেলিভের মূল সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির কোনো উল্লেখ ছিল না। ঠিক আছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় গ্যাসগুলির কোনো উল্লেখ ছিল না। কোনো কোনো ক্ষেত্রে তিনি পারমাণবিক ভর অপেক্ষা ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্ততাকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। মানে কি? ধর এখানে এ বি সি ডি, যে উদাহরণটা ছিল ই এফ জি, তারপরে এইচ এর সাথে এখানে মিলে গেল, তারপরে আই জে কে। এবার দেখা যাচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে আমার কি হচ্ছে? এরকম সি এর সঙ্গে জে আর ডি এর সঙ্গে কে মিল থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে না। আমার বাস্তবে কি হচ্ছে? সি এর সঙ্গে কে এর মিল থাকছে আর ডি এর সঙ্গে জে এর মিল থাকছে। তো মেন্ডেলিভ কি করেছিল? এখানে পারমাণবিক ভর থেকে এই রাসায়নিক ধর্মের যে মিল, ভৌত রাসায়নিক ধর্মের যে মিল, সেটাকেই বেশি গুরুত্ব দিয়েছিল। ওই জন্য ভর কম বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু যখন ধর্মটা যেখানে মিলছিল ওরকম করেই সাজাচ্ছিল। ঠিক আছে, কারণ মানে বেশি ভরকে আগে, কম ভরকে পরে নিয়ে নিচ্ছিল কোনো কোনো ক্ষেত্রে, রাসায়নিক ধর্মে মেলানোর জন্য ছকটায়। ওটাই বলছে। ঠিক আছে, যেমন এরকম এই যে সারণীতে 4 জোড়া মৌলের ক্ষেত্রে এই ব্যতিক্রমী অবস্থান দেখা যায়। ঠিক আছে, মানে 4টা জায়গায় 4টা পেয়ারের ক্ষেত্রে বেশি ভরকে আগে রাখছিল কম ভরের থেকে। ঠিক আছে, কম ভরকে হিসাব মতো কি বলে, কম ভরকে আগে রাখবো, বেশি ভরকে পরে রাখবো, তাই না? কিন্তু ওই ধর্মের ওপরের মৌলটার সঙ্গে নিচের মৌলটার যে ধর্মের মিল, সেই মিল করানোর জন্য কি করছে? যে এই ভরের ক্রমটাকে উল্টে দিচ্ছিল, যে বেশি ভরেরটাকেই আগে রাখছিল, কম ভরেরটাকে পরে রাখছিল। যেমন তোর উদাহরণ দিয়েছে 4টার মধ্যে একটা, পটাশিয়ামের আগে আর্গনের অবস্থান। ঠিক আছে, পটাশিয়ামের দেখ ভর কত? 39.1। হয়তো 101 একই ব্যাপার। দশমিকের পর ডান দিকে জিরোর কোনো দাম আছে কি? নাই। তাহলে পটাশিয়ামের ভর কত হয়ে গেল? 39.10। আর এদিকে আর্গনের কত? 39.95, তাই না? তাহলে আগে কার থাকার কথা ছিল? পটাশিয়ামের। তারপরে থাকার কথা ছিল আর্গনের, তাই তো? কিন্তু ওনার পর্যায় সারণীতে যদি আমরা দেখি, পরের পেজেই আছে দেখ, সেখানে কি হচ্ছে? আগে আর্গন আছে, পরে কিন্তু পটাশিয়াম আছে। কোথায়? এই যে দেখতে পাচ্ছিস,
আগে কি আছে, আর্গনটা আগে আছে, পটাশিয়ামটা কিন্তু তার পরে চলে আসছে, পরের লাইনে চলে আসছে, তাই না? যদিও এর ভরটা কি বল, এর ভরটা কম, এর ভরটা বেশি। আচ্ছা, এবার কি বলেছে? হ্যাঁ, আচ্ছা, এখন যে মেন্ডেলিভের পর্যায় সারণী নামে যে পর্যায় সারণীটা আমরা দেখি ব্যবহৃত হয়, সেটা কি? সেটা হচ্ছে এই সংশোধিত রূপ, মানে কিছু কিছু জায়গায় কারেকশন করা হয়েছে। কোথাও কোথাও যে দেখলি না, রাসায়নিক ভরের জায়গায় রাসায়নিক ভর বলছি কেন, আরে পারমাণবিক ভরের তুলনায় হচ্ছে ওই রাসায়নিক ধর্মটাকে বেশি গুরুত্ব দিয়েছে। এসব করে টোরে আরো কিছু কারেকশন করে টোরে এখন যেটা প্রচলিত হয় সেটাই আমরা দেখি, ঠিক আছে? পুরানোটা আর দেখা হয় না। আচ্ছা, পর্যায় কাকে বলে? একটু আগেই তো বললাম, পর্যায় সারণীতে অনুভূমিক যে ইয়েগুলো থাকে, ছকগুলো থাকে, তাদেরকে পর্যায় বলে। কটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে? দেখ, 7টাই ছিল, কিন্তু বর্তমানেও 7টাই আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলোকে 1 2 3 4 এরকম করে নাম্বারিং করা হয় 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? আর পর্যায় বরাবর কি, পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলসমূহের ধর্মাবলীর ক্রম পরিবর্তন ঘটে। তাহলে এই যে পর্যায়, ঠিক আছে, এগুলো তো পর্যায় এক একটা, তাই না? তো পর্যায় বরাবর যেরকম যাবি কি হবে, আমি কি বলছিলাম, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, ক্রমবর্ধমান ভর অনুযায়ী সাজাচ্ছি। আর রাসায়নিক ধর্মগুলো সমানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যখন এখানে রিপিট হওয়া শুরু করবে, যেমন এখানে এরকম করে চলে গেল এইচ, আই, জে, কে, তো রিপিট হওয়া যখন শুরু করবে তখন ওপর নিচে কি হবে, রাসায়নিক আর ভৌত ধর্মগুলো মিলবে, তাই না? তাহলে আমি পর্যায় বরাবর গেলে কি হচ্ছে, আমাদের পারমাণবিক ভর বাড়ছে, পারমাণবিক ভর সবসময় বাড়ছে। ধর্মগুলোর কথা বল, শুধু ধর্মগুলোর কথা বল। আমরা যখন পর্যায় বরাবর যাচ্ছি তখন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু যখন আমরা এই সারণী বরাবর ওপর নিচে নামছি, ওপর নিচে নামলে কি হচ্ছে, একই রকম থাকছে। তাহলে বাদিক ডান দিকে গেলে, অর্থাৎ পর্যায় বরাবর গেলে কি হচ্ছে বল, পর্যায় বরাবর গেলে, পারলে লিখেও নেই, জিনিসটা ইম্পর্টেন্ট। পর্যায় বরাবর গেলে কি হয়, ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, ক্রম পরিবর্তনশীল, ঠিক আছে? আর যখন আমাদের ইয়ে হচ্ছে, ওই সারণী বরাবর আমরা উপর নিচে নামছি, উপর নিচে নামলে কি হচ্ছে, একই রকম থাকছে, ধর্মগুলো একই রকম থাকছে, ভৌত রাসায়নিক ধর্ম, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই কথাটাই বলেছে। আর এখানে দেখ, এই ইয়েটার কথা বলেছে যে এই মেন্ডেলিভের যে পর্যায় সারণীর সংস্করণ করার পর এখন যেই জিনিসটা, যেই রূপটা প্রচলিত হয়, সেখানে আমাদের পর্যায় ছিল 7টা, আর সারণী কটা? সারণী হচ্ছে 9টা, ঠিক আছে? এই 1 থেকে 8 পর্যন্ত এরকম রোমান নাম্বার দিয়ে লেখা হয় প্রথম 8টাকে, ঠিক আছে? 9টা গ্রুপ, প্রথম 8টাকে কি রোমান অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, আর লাস্টেরটাকে ওই যেটা একটু আগে পড়লাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল না, নিষ্ক্রিয় গ্যাস, সেটা পরে সংস্করণ করার পরে যেটা অ্যাড হয়েছে সেটাকে কি 0 গ্রুপ দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? অর্থাৎ নিষ্ক্রিয় গ্রুপ এই যে এটা 0। এই দেখ, 1 থেকে 9, এ 1 2 3 রোমান হরফের 4 5 6 7 8 8 পর্যন্ত, আর 9 নাম্বারটাকে কি 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নিষ্ক্রিয় গ্যাসগুলোকে। কারণ আমরা একটু আগেই বললাম যে মেন্ডেলিভ যখন আবিষ্কার করেছিল নিষ্ক্রিয় গ্যাস ছিল না, তাই না? এগুলো পরে যোগ করা হয়েছে, ওই জন্য পরে একটা এক্সট্রা নাম্বার দিয়েছে 0। আর এদিকে তো 1 2 3 4 5 6 7 আছেই, নর্মাল নাম্বারিং, ঠিক আছে? তাহলে বল, মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় কটা? 7টা। আর সারণী কটা? 9টা, ঠিক আছে? সংস্করণকৃত রূপের মধ্যে। আচ্ছা, এবার দেখ কি বলেছে। 8 নাম্বার গ্রুপের চতুর্থ 8 নং গ্রুপের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে,
ঠিক আছে, 3টি করে মৌলকে পাশাপাশি রাখা হয়েছে। এই যে 8 নাম্বার দেখ, এই যে 8 নাম্বার, এটা কি হচ্ছে চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ পর্যায়ে। এটা একটা পর্যায়ে, এটা একটা পর্যায়ে, একটা পর্যায়ে, তাই না? 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার পর্যায়ে কি করা হয়েছে দেখ, 3টা করে মৌলকে পাশাপাশি রাখা হয়েছে। এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? মুখস্থ করবি, 3টা করে রাখা হয়েছে। এই গ্রুপের অন্তর্গত মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায়। মানে এখানে এই যে এতগুলো যে আছে, এদের মধ্যে কি দেখা যায়? ধর্মের মধ্যে সাদৃশ্য দেখা যায়। এই জন্য এদেরকে আমাদের একটাই কিসের মধ্যে রাখা হয়েছে? একটা গ্রুপ মানে কি? একটা গ্রুপ বা একটা সারণী মানে কি বল? একই ধরনের ধর্ম, তাই না? আর একটা পর্যায় মানে কি? একটা পর্যায় মানে ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, তাই তো? তো এদেরকে একটা জায়গায় রাখা হয়েছে, নিশ্চয়ই এদের ধর্মগুলো এক, সেই জন্যই ওটাই বলেছে। আচ্ছা, এবার কি বলেছে দেখ, এবার বলেছে উপশ্রেণী বা সাবগ্রুপ। ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে কি এ বি দুটা করে পার্টে রাখা হয়েছে। দেখ 8 নাম্বারটা তো আমরা দেখলামই 3টায়, ঠিক আছে। 0 নাম্বারটা তো একটাই, 0, ওটা পরে এসছে, ওটা চিন্তা ভাবনাই নেই। আর মনে রাখার খালি একটাই জিনিস, যে লাস্টেরটা কি খালি 3টা, আর বাকি যতগুলো আছে সবাই কটা করে? 2টো করে। এ দেখ এ বি এ বি এ বি, 7টাকে কত ভাগ করেছে? 2টো করে ভাগ করেছে, ঠিক আছে। আর লাস্টের 8 নাম্বারটাকে খালি 3টা ভাগ করেছে। হ্যাঁ, তো এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে উপশ্রেণী বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটি শ্রেণীর বাম দিকের এবং ডান দিকের স্তম্ভকে যথাক্রমে উপশ্রেণী এ এবং উপশ্রেণী বি বলা হয়। এই একই শ্রেণীর এ ও বি উপশ্রেণীগুলির মধ্যে যোজ্যতা ছাড়া আর অন্য কোনো ধর্মের মিল নেই। বোঝা গেল? মানে এই যে এখানেই দেখ, এই একই, এটা কি আছে? শ্রেণী। এদের মধ্যে কি অনেক ধর্মগুলোর মিল আছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যেও যদি আমি ভাগ করি এ বি, তো এই এগুলোর মধ্যে অনেক ধর্ম মিল আছে, বিগুলোর মধ্যে অনেক ধর্ম মিল আছে, ঠিক আছে। এদের মধ্যে যা আছে, এদের মধ্যে অনেকগুলো ধর্ম মিল, এদের মধ্যেও যা আছে অনেকগুলো ধর্ম মিল। কিন্তু এ আর বি, এরা 1 নাম্বারের মধ্যে যদিও দুটাই আছে, কিন্তু এদের মধ্যে অনেক ধর্মর মিল নেই। মানে একের এর মধ্যে মিল আছে, একের বি এর মধ্যে মিল আছে, কিন্তু একের এ আর একের বি, এদের মধ্যে একটা জিনিস ছাড়া আর কোনো কিছু মিল নেই। সেই একটা জিনিস কি? যোজ্যতা। বোঝা গেল? মানে 1 নাম্বার ঘরে যারা থাকবে, এতেই থাক বা বিতেই থাক, এদের যোজ্যতাটা সেম হবে, ঠিক আছে। আর কোনো এদের মধ্যে মিল নেই। বাট এ গ্রুপের মধ্যে, এ সাব গ্রুপের মধ্যে যদি দেখি তাহলে অনেক কিছু মিল, বি সাব গ্রুপের মধ্যে যদি দেখি অনেক কিছু মিল। আর দুজনের মধ্যে কমন মিল জিনিসটা কি বল? এখনই বললাম, যোজ্যতা। যোজ্যতা জানিস তো? যে এখনই তো বললো, কই বললাম, যোজ্যতা ছাড়া মিল নেই। যোজ্যতা জিনিসটা কি সেটা বলিনি, ঠিক আছে। যোজ্যতা মানে কি? যে কোনো একটা মৌল, ঠিক আছে, কোনো একটা মৌল যখন অন্য মৌলের সঙ্গে বিক্রিয়া করবে তখন কতগুলো ইলেকট্রন আদান প্রদান করবে, ঠিক আছে, সেটাই যোজ্যতা। বোঝা গেল? মানে অষ্টক ধর্ম, তোরা এগুলো তো পড়েছিস 7-8-এ না? মানে অষ্টক পূর্তি করতে চায়, বাইরের সেলটাকে পূরণ করতে চায়, পড়িসনি? সব ভুলে গেছিস, বাহ। আচ্ছা, যোজ্যতা মানে মনে রাখ যে মানে যতগুলো ইলেকট্রন প্রোটন আদান প্রদান করে বন্ডিং তৈরি করে, ঠিক আছে। যতগুলো ইলেকট্রন প্রোটন আদান প্রদান করার মাধ্যমে কি করে? মৌলগুলো বিক্রিয়া করে মানে স্টেবল হয়, ঠিক আছে। সেটাই হচ্ছে যোজ্যতা। কি রে, তো সহজে এ আছে, ও কি এই ফ্যানটার খুব শব্দ। আমার বোনটা ঘুরে ফিরে একটাই ছবি আসবে। আচ্ছা, এদিকে দেখ, এদিকে দেখ। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? যে এক একটা গ্রুপ বা শ্রেণীর মধ্যে আমরা দেখলাম 2টা করে কি আছে, 1 থেকে 7 পর্যন্ত, বল
কি বললে? শ্রেণী, এক একটা গ্রুপের মধ্যে দুটা করে কি আছে, এ আর বি নামে সাব গ্রুপ বা উপশ্রেণী আছে, তাই না? এদের মধ্যে কি দুটা দুটা উপশ্রেণীর মধ্যে কি একটা শ্রেণীর দুটা উপশ্রেণীর মধ্যে মিল বলতে শুধু যোজ্যতা জিনিসটাই মিল, ঠিক আছে? যেমন 1 নম্বরে যারা আছে এদের যোজ্যতা মনে রাখবি 1 হয়, 2 নম্বরের যারা আছে তাদের যোজ্যতা 2 হয়। যোজ্যতা 1 মানে কি, এরা একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি করবে, বন্ড তৈরি করে বিক্রিয়া করে স্টেবল হবে, তাই না? 2 থাকলে দুটা ইলেকট্রন আদান প্রদান করে স্টেবল হবে, 3 থাকলে 3টা, 4 থাকলে 4টা, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে যে মেন্ডেলিভের বিশেষ কিছু সাফল্য, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ কিছু সাফল্য। কি বিশেষ সাফল্য? যে মেন্ডেলিভের পর্যায় সারণী যখন বানাচ্ছিল তখন কিছু কিছু জায়গাও ফাঁকা রেখেছিল, ঠিক আছে? ওই যে সারণী, পর্যায় সারণীটা যে তৈরি করলো, বক্সটা তৈরি করলো, তো তার মধ্যে কিছু কিছু জায়গা কি করলো, ফাঁকা রেখেছিল। সেই জায়গাগুলো ও প্রেডিক্ট করে গেছিল যে ভবিষ্যতে এরকম বলে এরকম এরকম কোনো মৌল আবিষ্কার হবে, ঠিক আছে? মানে ও আবিষ্কার হওয়ার আগের থেকেই জায়গা ছেড়ে গিয়েছিল যে এই জায়গাটায় এই ধরনের ধর ওই হ্যাঁ এ বি সি ডি এরকম করে ছিল, তাই না? এর নিচে দেখলাম এইচ ছিল, বি এর নিচে কিছু নেই, তখনও আবিষ্কার হয়নি আই বলে কিছু, ঠিক আছে? সি এর নিচে যে, ডি এর নিচে ধর কে, এরকম করেছিল। তো মেন্ডেলিভ আগের থেকেই বলে গেছিল যে হ্যাঁ, এই জায়গাটায় আমি বি এর মতো ধর্ম বিশিষ্ট একটা কিছু মৌল পাবো, যার ভর মোটামুটি কি হবে, মোটামুটি এই এটার আর এটার নিচে কিছু একটা ছিল, এদের গড় করলে ওই যে ত্রয়ী সূত্র করে এখান থেকে বলে দিচ্ছিল যাদের ভর মোটামুটি এরকম হবে। তো ও জায়গা ফাঁকা রেখে গেছিল আগের থেকে, আবিষ্কার হওয়ার আগের থেকেই, যেগুলো ভবিষ্যতে পাওয়া যায়। যেমন কি কি, স্ক্যান্ডিয়াম আছে, গ্যালিয়াম আছে, জার্মেনিয়াম আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি উদাহরণ। এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। যাই হোক, এবার দেখ পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিন্যাস ও পর্যায় সূত্রের সংশোধন। বোঝা গেল? পরমাণু ক্রমাঙ্ক মানে কি বল? পরমাণু ক্রমাঙ্ক মানে কি? মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকেই পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? হিলিয়ামের কত? ঠিক আছে। লিথিয়ামের 3, নাইট্রোজেনের কত? 7, অক্সিজেনের 8। বোঝা গেল? তাহলে আমরা এতক্ষণ যেগুলো পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছিলাম, যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর, এ এর থেকে বি এর ভর বেশি, বি এর থেকে সি এর ভর বেশি, ওরকম করে না দেখে আমরা কি দেখবো এখন, এর মধ্যে কতগুলো প্রোটন আছে, বি এর মধ্যে কতগুলো প্রোটন আছে, সি এর মধ্যে কতগুলো প্রোটন আছে, সেটার উপর নির্ভর করে এখন আমরা সাজাবো। সেটার উপর নির্ভর করে সাজালে দেখা যাচ্ছে যে ওই যে আমাদের মেন্ডেলিভ যখন কি করেছিল, ওই পারমাণবিক ভরের থেকে রাসায়নিক ধর্মকে বেশি গুরুত্ব দিয়েছিল, তাই না? যেমন তোর ওই যে আর্গনকে আগে রেখেছিল, ইয়ের আগে পটাশিয়ামের আগে আর্গনকে রেখেছিল, তাই না? তো ওই সমস্যাগুলোও মিটে যাবে যদি আমরা কি করি, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজাই। বোঝা গেল? এটা হচ্ছে মোজলে, ঠিক আছে? ব্রিটিশ বিজ্ঞানী মোজলে কি করেছিল, এক্স রশ্মির বর্ণালীর ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখান যে পারমাণবিক ভরের থেকে পরমাণু ক্রমাঙ্কই, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক মানে বললামই ওই প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে, তাই না? তো এই জিনিস পরমাণু ক্রমাঙ্কই মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে বেশি কার্যকরী হয়, ঠিক আছে? তিনি আরও সিদ্ধান্ত করেন যে পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, কাজেই মৌলসমূহের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্কই অধিক গ্রহণযোগ্য হয়। তাই বর্তমানে পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়, ঠিক আছে? আর মেন্ডেলিভের পর্যায় সারণীটাও সেইভাবেই সংশোধন করে প্রকাশ করা হয়। বোঝা গেছে? আর এটা কেন হয় দেখ, আমাদের ওই মানে কোনো একটা পরমাণু, ঠিক আছে, এটা তো পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস ধর,
এটা হচ্ছে বাইরের শেল, এগুলোর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, তাই না? বাইরে এগুলোর মধ্যে ইলেকট্রন থাকে। তো কি হয় যে আমাদের বাইরের শেলে কতগুলো ইলেকট্রন আছে সেটাই অ্যাকচুয়ালি কিন্তু যোজ্যতাটা কি করে, যোজ্যতা যেটা একটু আগে বললাম সেটা নির্ভর করে বাইরের শেলে কটা ইলেকট্রন আছে তার ওপর। যেমন বাইরের শেলে সবসময় কটা থাকতে চায়, 8টা। 8টা থাকতে চায়, ঠিক আছে? ধর এখানে 5টা আছে, তাহলে আরো কটা নিতে যাবে, আরো 3টা নিতে যাবে, ঠিক আছে? এর মধ্যে ধর একটাই ছিল ধর তোর, তাহলে কি করবে, একটা দিয়ে কি হয়ে যাবে, একটা দিয়ে না 7টা নিতে চাইবে না, তার থেকে ভালো একটা কাউকে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে কি বললাম আমি, এ কেমন বিক্রিয়া করবে না করবে সেটা কার উপর নির্ভর করবে, সবসময় বাইরের সেলে কতগুলো ইলেকট্রন আছে তার উপর। যেমন এখানে 5টা থাকলে 2টা ইলেকট্রন নিতে যাচ্ছিল, একটা থাকলে একটা দিয়ে বাইরেরটায় ওই 2টা করে স্টেবল হতে যাচ্ছিল। 5টা থাকলে 3টা। হ্যাঁ, 5টা থাকলে 3টা, 7টা থাকলে একটা নিতে যাচ্ছিল, তাই না? কটা ইলেকট্রন নেওয়া দেওয়া করবে সেটাই তো রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে, তাই না? তো সেই জিনিসটা কার উপর নির্ভর করছে, বাইরের সেলে কতগুলো ইলেকট্রন থাকে তার উপর। আর ইলেকট্রন কতগুলো থাকবে, যতগুলো প্রোটন থাকবে, হ্যাঁ তাই না? তাহলে রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করছে, বাইরে কতগুলো ইলেকট্রন আছে বাইরের সেলে, আর বাইরের সেলে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কার উপর নির্ভর করছে, পরমাণু ক্রমাঙ্কের ওপর, পরমাণুর ভরের ওপর নয়, তাই না? সেই জন্যই আমাদের কি হয় অ্যাকচুয়ালি এখানে মৌলসমূহের যে রাসায়নিক ধর্ম কি অনুযায়ী পরিবর্তিত হয়, পরমাণু ক্রমাঙ্কের ওপর, অর্থাৎ কতগুলো প্রোটন আছে, অর্থাৎ কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ বাইরের সেলে কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ বাইরের সেলের কতগুলো ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার ওপর আমাদের এই রাসায়নিক ধর্মগুলো নির্ভর করে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, এবার কি বলছে, আধুনিক পর্যায় সূত্র কি? ঠিক আছে, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা আরো সহজ, কি বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে, আগের বার ছিল হচ্ছে পারমাণবিক ভর, এবার জাস্ট বলেছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ একটা জিনিস বলেছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 4 জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি। ওই যে একটু আগে বললাম পারমাণবিক ভরের থেকে ইয়েকে বেশি অগ্রাধিকার দিয়েছিল ওই রাসায়নিক ধর্মের মিলকে, তাই না? সেটা তবে এই সারণীতে দেখা যায় তাদের অবস্থান যথাযথ। বোঝা গেল? একটু আগেই বললাম এটা, যে আমি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজাই, পরমাণুর ভরকে যদি ইগনোর করে দেয়, তাহলে দেখবো না ঠিকই আছে, পরমাণু ক্রমাঙ্ক যেরকম করে বৃদ্ধি পাচ্ছে সেরকম করে রাসায়নিক ধর্ম পুনরাবৃত্ত ঘটছে। এবার দেখ, মেন্ডেলিভের পর্যায় সারণী হয়ে গেল, আর আগের যেগুলো ছিল ছোটোখাটো ওই ত্রয়ী সূত্র, তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, সেগুলোও হয়ে গেল, তাই না? এবার কি আমাদের বর্তমানের যে আধুনিক পর্যায় সারণী সেটা একটু পড়তে হবে, ঠিক আছে? তো এটা বিজ্ঞানী যে নিলস বোর আছে, যে কোয়ান্টাম শুনিস না, কোয়ান্টাম মেকানিক্স এগুলো শুনছিস না? তো আচ্ছা, অনেকেই শুনছিস। তো সেই ওটা শুরু কোথার থেকে হয়, এখান থেকে, ঠিক আছে? বোর বলে একজন বিজ্ঞানী ছিল, সে কি করে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে পরমাণু সম্বন্ধে। হ্যাঁ, আচ্ছা, বলতে পারি সেই বোর বিজ্ঞানী প্রথম ওই কোয়ান্টাম যে জিনিসটা আছে সেটার ধারণা শুরু করেন, ঠিক আছে? তো সেই আধুনিক ওই বোরের পরমাণুর যে তত্ত্ব আছে সেই তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থের কি করছে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ঠিক আছে? এই যে আমরা যেরকম বলছিলাম প্রথম সেলে 2টা থাকবে, তারপরে সেলে 8টা থাকবে, কালকে বললাম না, তারপরে সেলে 18টা থাকবে ম্যাক্সিমাম। তো এরকম করে বোর আরেকটা নিয়ম বের করে ওই কোয়ান্টাম কাজে লাগিয়ে, ওরকম করে একটা
ইলেকট্রন বিন্যাস তৈরি করে নতুন ধরনের, ওটাকে SPDF এইভাবে আর কি লেখে, ঠিক আছে। তো যাই হোক, ওটার উপর নির্ভর করে বর্তমানে একটা পর্যায় সারণী তৈরি করা হয়েছে, মডেল ঠিক আছে। সেটাই কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আচ্ছা, বিজ্ঞানী বোর পরমাণুগুলির ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরপর সাজিয়ে বিস্তৃত আকারে যে পর্যায় সারণী রচনা করে তাকেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলে। এটি বোরের পর্যায় সারণী নামেও পরিচিত। বোঝা গেল? আধুনিক পর্যায় সারণীতে মেন্ডেলিভের মতোই কটা সারণী আছে, সরি কটা পর্যায় আছে, 7টা পর্যায় আছে, 1 থেকে 7 দিয়ে লেখা হয়, ঠিক আছে। বিভিন্ন পর্যায়ে উপস্থিত মৌলের সংখ্যা এবং প্রতিটি পর্যায়ের প্রথম ও শেষ মৌলকে প্রদত্ত তালিকায় দেখানো হয়েছে। এই যে এই তালিকাটা যে দিয়েছে, এই তালিকায় কি কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে সেটা দেখিয়েছে, ঠিক আছে। তো এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এই নামগুলো মুখস্থ করতে পারি জাস্ট। প্রথম পর্যায়ে কি বলা হচ্ছে? অতি হ্রস্ব পর্যায়, জাস্ট 2টা মৌলই আছে সেই জন্য অতি হ্রস্ব পর্যায়। আমি কি বললাম, এই যে এই 2টা ঘর মুখস্থ করার আপাতত দরকার নেই, ঠিক আছে, বাট এই 2টা ঘর তোরা মুখস্থ করতে পারিস। বোঝা গেল? প্রথমটাকে বলছে অতি হ্রস্ব পর্যায়, কেন? প্রথমটার মধ্যে প্রথম পর্যায়ে জাস্ট 2টাই কি আছে, মৌল আছে, তাই না? তারপরেরটাকে কি বলছে? প্রথম হ্রস্ব পর্যায়, এটার মধ্যে 8টা আছে। তারপরেরটাকে বলছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়, সেটার মধ্যেও 8টা মৌল আছে। তারপরেরটাকে কি বলছে? প্রথম দীর্ঘ পর্যায়ে, ওটার মধ্যেও 18টা, দ্বিতীয় দীর্ঘ পর্যায়ের মধ্যেও 18টা, আর অতি দীর্ঘ পর্যায়ে আছে 2টা, প্রথম আর দ্বিতীয়, মানে 6 আর 7 যেটা, সেখানে কটা করে আছে? 32টা। তাহলে বল প্রথমটায় কটা ছিল, তারপরেরটায় কটা ছিল, তারপরেরটায় কটা ছিল? 8টা। 5 নাম্বারটায় কটা ছিল? 6 নাম্বারটায় কতটা ছিল? 7 নাম্বারে কতটা ছিল? 32, ঠিক আছে। তাহলে 1-এ 2 অতি হ্রস্ব, তারপরে কি 2-এ কত? 2-এ 8, 3-এও 8, 2টাই হচ্ছে কি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্বর পর 2টা হলো হ্রস্ব, তারপরে 2টা কি হবে? দীর্ঘ পর্যায়, 18টা করে, তাই না? ওটা হচ্ছে 4 আর 5, আর 6-7 কি হয়ে গেল? 6-7 হয়ে গেল অতি দীর্ঘ পর্যায়, 32 করে, তাই না? ঠিক আছে। এবার দেখ 2 নাম্বার পয়েন্ট কি বলেছে। কোনো মৌলের পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষের ক্রমিক সংখ্যার মান যত হয় সেটাই হচ্ছে তার পর্যায়ের নাম্বার হয়। মানে যেটা বলছি, এটা হাইড্রোজেন ছিল, তাই না? হাইড্রোজেনের কটা ইলেকট্রন? 1টাই। তাহলে এর বাইরে কটা ইয়ে আছে, কক্ষপথ কটা আছে বাইরে? 1টাই আছে। হিলিয়াম যেটা, হিলিয়ামের বাইরে কটা হয়? 2টা হয়, 2টা ইলেকট্রন হয়, তাই না? আর আমরা কি দেখতে পারি? আমরা জানি যে কোনো একটা কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 2n²টা। তো প্রথমে কটা? প্রথমটায় n এর জায়গায় 1, মানে 1 স্কয়ার 1 ইন্টু 2, মানে 2, প্রথমে 2টাই থাকতে পারে। তাহলে হাইড্রোজেনের জন্য 1টা ছিল, 1টা এঁটে গেছে। হিলিয়ামের জন্য 2টা ছিল, 2টাও এঁটে গেছে। এবার লিথিয়ামের জন্য যদি আমি করি 3টা কি আর আটবে? 1টা 2টা, 3 নাম্বারটা তো এখানে থাকতে পারবে না, তাই না? প্রথম কক্ষে তো 2টাই থাকতে পারে, তাহলে পরেরটা চলে যাবে কি? সেকেন্ড, 3 নাম্বার না, সেকেন্ড, এটা তো নিউক্লিয়াস, সেকেন্ডটায় চলে যাবে 3 নাম্বারটা। তাহলে কি হয়ে গেল? হাইড্রোজেন আর হিলিয়াম কি হয়ে গেল? ওদের বাইরে একটাই কি আছে? একটাই কক্ষ আছে, তাই না? সেই জন্য এদের পর্যায় নাম্বার কি হয়ে যাবে? 1। ওই জন্য দেখ পর্যায় সারণীটা কই গেল, পরের পেজে আছে। এই জন্য দেখ প্রথম ঘরটায়, এই যে প্রথম পর্যায়ে জাস্ট এদিকে দেখ না, প্রথম পর্যায়ে জাস্ট কি আছে? 2টাই আছে, হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে, আর কেউ কিন্তু নেই, সব ফাঁকা, ঠিক আছে, কারণ 2টাই আটতে পারে। তারপরে দেখ তোরে এবার আমাকে বল যে n যখন 2 হবে, n যখন 2 হবে, মানে এটা ধর নিউক্লিয়াস,
এটা প্রথম কক্ষপথ, এখানে দুটা থাকলো, আর এটা সেকেন্ড কক্ষপথ, এখানে কটা থাকতে পারে বল? n = 2 হলে 2n² মানে 2n² মানে কত? 2 ইন্টু 2 মানে 4 মানে 8। তাহলে কটা থাকতে পারে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা থাকতে পারে, তাই না? তাহলে এখানে কটা মৌল হবে সেকেন্ডেরটায় বল? যখন একটা ছিল লিথিয়াম, একটা ছিল যখন লিথিয়াম, যখন আরেকটা হয়ে গেল তখন কি হয়ে গেল? বেরিলিয়াম। যখন আরেকটা হয়ে গেল তখন কি হয়ে গেল? বোরন। যখন আরেকটা হয়ে গেল কার্বন। এরকম করে মোট কটা থাকতে পারছে? 8টা থাকতে পারছে, তাই না? সেই জন্য এই পর্যায়ে, এই সেকেন্ড পর্যায়ে, যেটা সেকেন্ড পর্যায়ে আমাদের 8টা থাকতে পারছে। আর এই 8টারই কি বল? 8টারই পর্যায় 2। মানে পর্যায় 2 কেন? পর্যায় 2 কারণ বাইরের সেলে 8টা আছে, সরি বাইরের সেলের 8টা আছে জন্য না, মানে বাইরের সেল আমাদের 2টা বাইরের সেল আছে, 1 নাম্বার আর 2 নাম্বার, ঠিক আছে? আর হাইড্রোজেন হিলিয়ামে কটা ছিল বাইরের সেল? 1টা, ওই জন্য 1 নাম্বার পর্যায়ে। তারপরে এই লিথিয়াম বেরিলিয়াম, ওখান থেকে ওই এগুলোর ওই 8টা মৌলের কটা ছিল বাইরে? 2টা ছিল, সেই জন্য এদের হচ্ছে 2 নাম্বার পর্যায়ে আছে। এরপরে এখানে দেখ 8-এর পর যখন আমার ধর 1 2 3 4 5 6 7 8টা, এবার ধর আমার আছে কি আছে এবার? সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে 11টা টোটাল থাকবে, তাই না? তাহলে এখানে কটা হলো? ভেতরে 2টা ছিল, বাইরে 8টা ছিল, 10টা হয়ে গেল। এবার 11টা আছে, মানে আরও একটা লাগবে। আরও একটা কি তাকে বাইরের সেলটায় রাখতে হবে, তাহলে এর আরেকটা কক্ষপথ দরকার হয়ে গেল, 3টা হয়ে গেল। ওই জন্য এ কয় নাম্বার পর্যায়ে আছে? 3 নাম্বার পর্যায়ে। এরপরে যে হবে সেও এখানে রাখতে পারবে তো, সেও হচ্ছে কি হয়ে যাবে এখানে? ম্যাগনেসিয়াম। সেও হয়ে যাবে 3 নাম্বার, তারও হয়ে যাবে কি? তিনটা কক্ষপথ। সেই জন্য বাইরের যে ম্যাক্সিমাম কক্ষপথের নাম্বার 3, সেটাই হচ্ছে কি পর্যায়ের নাম্বার 3। এরকম করে তুই যে কোনো মৌল দেখবি, যেই পর্যায়ে তুই মৌল দেখবি সেই পর্যায়ে কি হয়ে যাবে? বাইরের কক্ষপথের সংখ্যা সেইটাই। এই 7 নাম্বার পর্যায়ে যেগুলো আছে তাদের তাহলে কটা সেল আছে আমি বলবো? 7টা। 6 নাম্বার পর্যায়ে যারা আছে তাদের কটা সেল আছে বলবো? 6টা। 5 নাম্বার যারা আছে তাদের 5টা। এরকম করে বলতে থাকবে, তাই না? আচ্ছা, কত পড়াবে? আর একটু। কটা বাজে? 9টা বাজে তো। লাইফ সায়েন্সটা কত পড়বে? এই তো ভৌত বিজ্ঞান হয়ে যাবে তারপরে। কি হচ্ছে? লাইফ সায়েন্স এবার আমরা টাস্ক করতে হচ্ছে গাইস। হ্যাঁ বলছিল আচ্ছা এদিকে দেখ এবার কি বলেছে। পূর্বে 7ম পর্যায়টি অসম্পূর্ণ ছিল, কিন্তু নতুন নতুন কৃত্রিম মৌল আবিষ্কার করার ফলে এই পর্যায়টিতে 32টি মৌল অবস্থান করে। ঠিক আছে, এটা বোঝানোর কিছু নেই। সর্বশেষ আবিষ্কৃত কৃত্রিম মৌল কি? ওগানেসন। ওগানেসন লেখা আছে না বইয়ে? হ্যাঁ, ওগানেসন। ঠিক আছে, এটাও বোঝানোর কিছু নেই, এটা লাস্ট আবিষ্কৃত মৌল। ঠিক আছে, কিন্তু এটা কি কৃত্রিম, মানে বানানো। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তো পর্যায় সম্পর্কে এতটুকুই ছিল আধুনিকের। এবার কি শ্রেণী সম্পর্কে বলছে। মেন্ডেলিভের সারণীতে যে উপশ্রেণীগুলি ছিল সেইগুলো কি বিলোপ ঘটিয়ে একটি নতুন শ্রেণীর সংস্থান করা হয়েছে। মানে ওখানে তোর কটা শ্রেণী ছিল টোটাল? দেখ, ওই 7টায় 2টা করে ছিল, 7 দুগুণ 14টা, আর ওখানে তোর লাস্টের 8 নাম্বারটায় ছিল কটা? 3টা, 14 3 17টা, আর যেটা নিষ্ক্রিয় গ্রুপ ছিল 18টা। এখানেও কিন্তু ওই 18টাকে ওরকম সাব গ্রুপ না করে সবাইকে আলাদা আলাদা করে গ্রুপ করে দিয়েছে।
বোঝা গেল? একই রকম যাদের মিল ছিল, কারণ দুটা দুটা করে যে রেখেছিল ওদের তো যোজ্যতা ছাড়া আর কিছু মিল ছিল না, তাই না? শুধু যোজ্যতাটা মিল ছিল। এরা কি করছে আধুনিক পর্যায় সারণীতে, যে যোজ্যতা মিল থাক তবু আমি ওদেরকে আলাদা আলাদা পর্যায়ে আলাদা আলাদা সারণী হিসাবে আমি নাম দিয়ে দেবো, ঠিক আছে? দেখ মেন্ডেলিভের সারণী, আচ্ছা, ফলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কটি শ্রেণী হয়েছে? 18টি শ্রেণী হয়েছে। এখন হিসাব করলাম 18টা হবে, তাই না? ওই শ্রেণীগুলি থেকে সরাসরি 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দিয়ে সূচিত করা হয়, বাম দিক থেকে ডান দিকে। একই শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলগুলির যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই রকম হয়, তাই তাদের ধর্মের সাদৃশ্য দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে দেখ, এরা একই শ্রেণীতে আছে, তাই না? তো একই শ্রেণীতে থাকলে কি হবে? ধর্ম, এদিকে তাকা না, তুই কেন এত ছটফট করিস রে? একই শ্রেণীতে থাকলে ধর্মগুলো একই রকম থাকবে। ধর্মগুলো আমি কি বললাম কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইলেকট্রন বিন্যাসের উপর, তাই না? লাস্ট সেলের মধ্যে ইলেকট্রন কেমন থাকবে, লাস্ট সেল কটা আছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু যত খুশি ততগুলো থাক, কিন্তু লাস্টে ইলেকট্রন ধর তোর একটা আছে, এখানে আরেকটা জিনিস আছে, এর ধর জাস্ট একটাই বাইরে কক্ষ আছে, এর যেমন দুটো ছিল এর বাইরে একটাই আছে, কিন্তু বাইরের সেলে এরও একটাই আছে, এরও রাসায়নিক ধর্ম যেরকম হবে এরও রাসায়নিক ধর্ম তেমন হবে। এর ধর বাইরের সেলে 3টা আছে, ঠিক আছে? এর বাইরের সেলেও ধর তোর 3টা আছে, রাসায়নিক ধর্ম কিন্তু সেম হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম? পর্যায় বরাবর কি ছিল, আমাদের এই কক্ষপথগুলোর সংখ্যা সমান ছিল, কিন্তু ইলেকট্রনগুলো কী হচ্ছিল? বাড়ছিল, তাই না? এখানে যতগুলো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন বাড়ছিল, এখানে আরেকটা ইলেকট্রন বাড়ছিল। তাহলে বাদিক থেকে ডান দিকে যাচ্ছিলাম তত রাসায়নিক ভর বাড়ছিল, মেন্ডেলিভে দেখছিলাম। কারণ এখানে কি হচ্ছিল? ইলেকট্রন প্রোটন সব কিছুই বাড়ছিল বাদিক থেকে ডান দিকে গেলে। কিন্তু ওপর নিচে যখন যাচ্ছিলাম তখন আমরা কি দেখছিলাম? কি সেম ছিল মেন্ডেলিভে? যে রাসায়নিক ধর্মগুলো সেম আছে। এখানেও কি রাসায়নিক ধর্মগুলো সেম আছে, কিন্তু কেন আছে বলছি? কারণ বাইরের কক্ষে যে ইলেকট্রনের সংখ্যা সেটা কি হচ্ছে? সেম আছে। যেমন তোর এই যে এই ঘরটা, প্রথম ঘরটায় যদি দেখি সবার বাইরে কটা করে ইলেকট্রন আছে? একটা করে। এই সেলটায় যদি দেখি, এই শ্রেণীটায় যদি দেখি, তাহলে সবার বাইরে কটা করে ইলেকট্রন আছে? দুটো করে। যেমন দেখ হাইড্রোজেন মানে এটা নিউক্লিয়াস, বাইরে একটাই। তারপরে কি আছে? লিথিয়ামে কি আছে? এটা নিউক্লিয়াস হয়ে গেল। লিথিয়াম মানে তো 3, দুইয়ের বেশি তো থাকতে পারে না প্রথমটায়। তারপরেরটায় কি? বাইরেরটায় একটাই। দেখ এরও বাইরেরটায় একটা আছে, এরও বাইরেরটায় একটা আছে। বাইরেরটায় কটা ইলেকট্রন থাকবে সেটাই আমার রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তারপরে দেখ কি আছে? পটাশিয়ামের কত হয়? 11। সোডিয়াম আছে। সোডিয়ামের কত হয়? 11, তাই না? এই যে 11 লেখা আছে দেখ। তাহলে 11 কেমন হবে? প্রথমেরটায় 2টা হবে, তারপরেরটায় 2n² কত হয়? 2 × 2 ², 8, 8টার বেশি থাকতে পারে না। তাহলে 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল, 8 2 10টা হয়ে গেল। আর কটা পড়ে থাকলো? একটা পড়ে থাকলো, একটা বাইরের সেলে। তাহলে এরও বাইরে দেখ একটাই হয়ে গেছে। সেই জন্য আমি কি বলছি, এই যে এই উপর নিচ বরাবর যতগুলো যাবি সবার কি হবে? বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা কি হবে? সেম থাকবে। প্রথমের ক্ষেত্রে 1 থাকলো, তারপরেরটার ক্ষেত্রে দেখবি সবার 2টা করে থাকবে, তারপরেরটা সবার 3টা করে থাকবে। বোঝা গেল? এরকম করে থাকবে। তাহলে আমরা মেইন ইম্পর্টেন্ট বোঝার মতো 2টা জিনিস বুঝলাম, যে আমরা যেই পর্যায় সারণীই দেখি না কেন, মেন্ডেলিভেরই দেখি, আধুনিকই দেখি, পর্যায় বরাবর কি হচ্ছে? পর্যায় বরাবর রাসায়নিক ধর্ম সমানে চেঞ্জ হচ্ছে, কারণ একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি সেম থাকছে? বাইরের যে কক্ষপথের সংখ্যা সেটা সেম থাকছে, ইলেকট্রনের সংখ্যা নয়। কক্ষপথের সংখ্যাটা সেম থাকছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হচ্ছে। তাহলে কি বললাম আমি? লিখেই দিলাম। পর্যায় বরাবর মানে এরকম করে, তাই না? পর্যায় বরাবর কি হচ্ছে? কক্ষপথের সংখ্যা সেম থাকছে, তাই না? সেম থাকছে, কিন্তু
ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? সেম থাকছে না, চেঞ্জ হচ্ছে। ইলেকট্রন সংখ্যা সেম থাকছে না, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আর সারণী বরাবর গেলে, ইলেকট্রন সংখ্যা সেম থাকছে, সারণী বরাবর গেলে মানে এরকম ওপর থেকে নিচে বা নিচের থেকে উপরে কক্ষপথ সংখ্যা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যত নাম্বার সারণী ততগুলোই কক্ষপথ। একটু আগে তো তাই করলাম, তাই না? আর এখানে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যাটা কি থাকছে? বাইরের সেলে। অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ইলেকট্রন সংখ্যা না, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। বাইরের কক্ষপথে, কক্ষে লিখে দিলাম ডিরেক্ট। আচ্ছা, কক্ষপথেই লিখি। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? বল, সেম থাকছে, সেম থাকছে। আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা, এটাই আমাদের কি তৈরি করে? এটার উপরেই কি নির্ভর করে? রাসায়নিক ধর্ম এটার উপরেই নির্ভর করে, তাই না? রাসায়নিক ধর্ম এর উপরেই নির্ভর করে। আর এর ওপর কি নির্ভর করে? কক্ষপথের সংখ্যার উপর। যতগুলো কক্ষপথ মানে তত বড় হচ্ছে, তাই না? তত বড় হচ্ছে অ্যাটমটা, তার মানে তত ভরটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি পারমাণবিক ভর এর উপর নির্ভর করছে। বুঝে গেল? হ্যাঁ, এতটাই থাকবে। আর পরে লোড দিতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে, মানে এই জিনিসটাই বোঝার মেইন, যত কিছু পড়ালাম। পর্যায় বরাবর কি হচ্ছে সবাই বল? পর্যায় বরাবর কি সেম থাকছে? কক্ষপথের সংখ্যা সেম থাকছে, কিন্তু বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সেম থাকছে না, চেঞ্জ হচ্ছে। সেই জন্য কি হচ্ছে? ভর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর কি বৃদ্ধি পাচ্ছে না? রাসায়নিক ধর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে সারণী বরাবর কি হচ্ছে? সারণী বরাবর ইলেকট্রন সংখ্যা সেম থাকছে আর কক্ষপথের সংখ্যা সেম হচ্ছে। হ্যাঁ, ওই জন্য রাসায়নিক ধর্মগুলোও সেম থাকছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, যা। স্যার বলছি পিরিয়ডিক টেবিলের কতগুলো মুখস্থ করতে হবে? 20টা বলেছে, 20টাই কর, প্রথম 20টা।